গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। রংপুরে নির্বাচনী জনসভায় জুলাই শহীদের ত্যাগকে মূল্যায়নের প্রতিশ্রুতি, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। প্রতিশোধের রাজনীতি করে না জামায়াত ইসলামী। কুমিল্লায় নির্বাচনী জনসভায় বললেন ডাক্তার শফিকুর রহমান, ভোট দানে বাধা দিলে প্রতিহত করার আহ্বান। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের 47% মানুষ মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী, আর 22% ভোটারের পছন্দ জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে। ইনোভেশনের জরিপ। 16 বছরে ভোটার নারীদের আলাদা বাস, বাড়ি ভাড়া নীতিমালা সহ 36 দফা ইশতেহার এনসিপির। 11 দলের মতাদর্শে ভিন্নতা থাকলেও অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি। নগরগঞ্জে প্রচারণার ব্যস্ততা, ছুটির দিনে জমজমাট গণসংযোগ। প্রতিশ্রুতির ফুল ঝুড়ি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। এবং জয়পুরহাটের ঘোনাপাড়ায় ফের উত্তেজনা। সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের। বিজিবির বাধায় বন্ধ হলো কাজ, দুই বাহিনীর পতাকা বৈঠক। গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে নির্বাচনী জনসভায় জুলাই শহীদের ত্যাগকে মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বলেন, তাদের ত্যাগের মূল্যায়ন করতে হলে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। স্লোগানে মুখর উত্তরের জনপদ, উচ্ছ্বাসের ঢেউ তিস্তা পারে। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তারেক রহমান। রংপুরের মাটিতে 2 দশক পর আগমন বিএনপি চেয়ারম্যানের। বাঁধভাঙা জোয়ার পুরো মাঠ জুড়ে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান এসে পৌঁছান রাত 8:30 নাগাদ। সে সময় রংপুরের জনপদে স্বাগত জানান বিভাগটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মঞ্চে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই জুলাই শহীদ আবু সাঈদ সহ জীবন উৎসর্গ করা সবার ত্যাগের কথা স্মরণ করেন। আবু সাঈদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে। জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এলে রেজিস্টার্ড এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ। জুলাই সনদ ইস্যুতে বিএনপি চেয়ারম্যান বলেন, 31 দফার মাধ্যমে তাদের দল অনেক আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। শহীদ আবু সাঈদ ও ওয়াসিম সহ জীবন বিলিয়ে দেয়া ত্যাগীদের সম্মানে আগামী নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। যেই অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে
স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। তাদের দুজন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। কেউ যেন কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই জন্য 12 ফেব্রুয়ারি কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। উত্তরের জনপদ তিস্তাপাড়ের রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা। বলেন, বঞ্চিত উত্তরের জনপদ হবে আগামী দিনে বাংলাদেশের নতুন রোল মডেল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, রংপুর। ক্ষমতায় গেলে আবু সাইদ সহ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের খুনিদের বিচার করবে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারকে এই প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। স্বৈরাচারকে বিদায় করতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যার রক্তে বিস্ফোরণ ঘটে সারা দেশে, ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। রংপুর সফরের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় পরিবারের পক্ষ থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানানো হয়। তারেক রহমানও আশ্বস্ত করেন তাদের। যেগুলো হত্যা হয়েছে আবু সাইদের জন্য, আবু সাইদ আগে হয়েছে, হত্যার বিচার চাইছি, এটাই করছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন উনি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করে এবং সকল শহীদ পরিবারের প্রতি যেন তাদের একটা নেক নজর থাকে এবং যারা আহত হয়েছে পাশাপাশি দেশে যেন শান্তি বিরাজমান থাকে, শান্তিপূর্ণভাবে যেন সকলে বসবাস করতে পারে, এইটাই আর কি বলা হয়েছে। উনিও আশ্বস্ত করেছেন। বিএনপি ক্ষমতায় এলে আবু সাইদ সহ জুলাইয়ের শহীদদের হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। কথা বলে খুব ভালোই লাগলো, আনন্দই পেলাম। এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আছে, এটা গর্বিত ব্যাপার। একেবারে উনি ক্ষমতা পেলে করবি বিচার, সেটা বলছে। তারেক রহমানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের স্বজনরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। জামাতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোট দানে বাধা দিলে প্রতিহত করার আহ্বানও জানান তিনি। জামাত আমির বলেন, চরম দুঃসময়েও দেশ ছেড়ে যাননি তারা। শুক্রবার রাতে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে 11 দলীয় ঐক্যের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিশোধের রাজনীতি করে না জামায়াত। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। এর আগে বিকেলে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যাদের কারণে এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে সেই সব জুলাই যোদ্ধাদের অবহেলার পাত্র করে রেখেছে একটি দল। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা আছে। নোয়াখালী জেলা স্কুল মাঠে স্লোগানে জামায়াত আমিরকে অভ্যর্থনা জানান নোয়াখালীবাসী। নোয়াখালীকে বিভাগ করা সহ যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান।
রেসপন্স। কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। নারে তাকবীর, আল্লাহু আকবার। চট্টগ্রাম বিভাগীয় সফরের শুরুতেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ফেনী নোয়াখালী এলাকার বন্যা দুর্ভোগ দূর করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধান করবে তার দল। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বক্তব্যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য শফিক মুন্সি, সময় সংবাদ। 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। 16 বছরে ভোটার, বাড়ি ভাড়া নীতিমালা, সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং নারীদের জন্য আলাদা বাস সার্ভিস সহ 36 দফা ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। 11 দলের মতাদর্শে ভিন্নতা থাকলেও অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর গুলশানে তারুণ্য ও মর্যাদার 36 দফা ইশতেহার কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। সমস্যাগুলো তাদেরকে ফেস জোটবদ্ধ হলেও আলাদা ইশতেহার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। এরই ধারাবাহিকতায় তারুণ্য ও মর্যাদার রাষ্ট্র ব্যবস্থাকে মূল ভিত্তি রেখে 36 দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে 36 দফার বিষয়গুলো তুলে ধরেন ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা। 16 বছরে ভোটার, বাড়ি ভাড়ার নীতিমালা, ট্রাকের পরিবর্তে মুদির দোকানে টিসিবি পণ্যের সুবিধা সহ জাতীয় নাগরিক পার্টির 36 দফার ইশতেহারে থাকছে সার্বজনীন স্বাস্থ্যসেবা, নারীর সুরক্ষায় আলাদা বাস সার্ভিস। দলের মুখপাত্র এবং নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সকল শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে বাস্তবায়নযোগ্য ইশতেহার তৈরি করেছে এনসিপি। জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 11 দলীয় জোটের দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এনসিপি। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রায়োরিটিতে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এই কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি, এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ এলেও বাস্তবায়ন করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। বন্দোবস্ত। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য প্রথম পছন্দ হিসেবে বিএনপিকে এগিয়ে রাখছেন 51.7% ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশনের তৃতীয় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপ উপস্থাপন করে গবেষণা প্রতিষ্ঠানটি। উপস্থাপিত তথ্য অনুসারে 47.6% ভোটার তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন। 22.5% ভোটার সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করে সংস্থাটি। জয়পুরহাটে চতুর্থ দফায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। সকাল 10টার দিকে 5বিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তের 281 নম্বর মেইন পিলারের পাশে বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয় ও পতাকা বৈঠক করে। এবার বাণিজ্যের সংবাদ। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংসের দাম। রমজানের পণ্যের দাম কিছুটা কমলেও আগের দামেই স্থিতিশীল অন্য মুদি পণ্য। তবে সপ্তাহ ব্যবধানে কিছুটা কমতে দেখা গেছে শীতের সবজি। রমজানের বাকি মাত্র 3 সপ্তাহ, এমন পরিস্থিতিতে বাড়ছে গরুর মাংসের দাম। বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 760 টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল 700 থেকে 710 টাকা। সবরের দেশে রমজান আসতেছে, কিছুটা তো ক্রেতা মালের ক্রাইসিস পড়বেই, তখনই মনে করেন বাড়বে। ওদিকে দাম বাড়তে, এদিকে ক্রেতা নাই।
অন্যদিকে উচ্চ দামে স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির দাম। সব মুরগি আমরা গেছে সপ্তাহে রেটে আছে, রমজানের আগ পর্যন্ত আর রেট কমবো না। আগামী সপ্তাহে বলা যাবে কি বাড়বে কি কমবে। মাছের বাজার কিছুটা স্থিতিশীল হলেও বেড়েছে নিম্ন আয়ের মানুষের ভরসা পাঙ্গাসের দাম। বড় পাঙাশ বেশি 160 টাকা, কই 200 টাকা, তেলাপিয়া 120। বেচা কিনি তো কাস্টমার নেই, বেচা কিনি না। উচ্চ মূল্যস্ফীতিতে ডিসেম্বর মাস পার করেছে দেশ। এমন পরিস্থিতিতে জানুয়ারি মাসে নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের দাম আরও বেড়েছে। পোলাও চাল 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। তবে কমেছে রমজানের বাড়তি চাহিদার তালিকায় থাকা পণ্যের দাম। এলসি ভালো হইতেছে, যারা আমদানি করে ছোলা তারা বলতেছে ভালো এলসি। কিছুটা স্বস্তি সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কমেছে ফুলকপি, বেগুন, টমেটো, শসার দাম। অন্যান্য সপ্তাহের তুলনায় সবকিছুই কমতে শুরু করছে। সব মিলে মোটামুটি ভারসাম্য ঠিকই আছে। বাজার তদারকি ও সরবরাহ ঠিক থাকলে রমজানের সবজি সহ অন্য পণ্যের দাম আরও কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অপহরণের 2 দিন পর মুক্তিপণ দিয়ে স্বজনদের কাছে ফিরলেন কক্সবাজারের টেকনাফের অপহৃত 6 কৃষক। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 8টার দিকে অপহৃত 6 কৃষক বাড়ি ফিরেছেন। 6 লাখ টাকা মুক্তিপণ দিয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। অপহরণকারী চক্রকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ ও পাকিস্তান সহ 75টি দেশের ওপর অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে চিঠি দিয়েছেন 75 কংগ্রেসম্যান। চিঠিতে বলা হয় বিশ্বের প্রায় 40% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। গত 21 জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান সহ 75টি দেশে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তর জানায় যেসব দেশের অভিবাসীরা মার্কিন নাগরিকদের কল্যাণ ভাতা অগ্রহণযোগ্য হারে নিয়ে থাকে তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। সপ্তাহ ব্যবধানে দেশগুলোর ওপর থেকে ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে চিঠি দিয়েছেন 75 কংগ্রেসম্যান। বৃহস্পতিবার দেয়া ওই চিঠিতে বলা হয় স্থগিতাদেশের কারণে বিশ্বের প্রায় 40% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। এতে বিশাল এই জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ব্যাপক আকারে ভিসা দেয়া বন্ধের সিদ্ধান্ত নেন তিনি। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সব মার্কিন দূতাবাসকে পাবলিক চার্জ বিধানটি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়। পাবলিক চার্জ নিয়মে সাধারণত দেখা হয় কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রে নিজের খরচে জীবনযাপন করতে পারবেন কিনা। মার্কিন প্রশাসন যদি মনে করে আবেদনকারী ব্যক্তি সরকারি কল্যাণ ভাতা বা অন্যান্য সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন, তাহলে তার ভিসা প্রত্যাখ্যান করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।